আমার চাচার বিয়ে হয়েছে প্রায় ৮ মাস আগে। নতুন চাচি দেখতে অত্যন্ত সুন্দর এবং তার হাসিতে একটি বিশেষ ধরনের আলো ছিল। কিন্তু চাচা চাচি বাড়িতে আসার পর থেকে প্রতিদিন রাতেই তাদের মধ্যে তর্কবিতর্ক শুনতে পেতাম। এটি আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। বিয়ের প্রথম দিন থেকেই তাদের মধ্যে যে ভালোবাসা ছিল তা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছিল। বিষয়টি আমাকে খুব ভাবিয়ে তুলেছিল। কেন এমন হচ্ছে? সেই প্রশ্নে একদিন সাহস করে চাচির কাছে তাদের তর্কের কারণ জানতে চাইলাম। চাচির কাছে গিয়ে আমি বললাম, চাচি, সবকিছু ঠিক থাকলে আপনাদের মধ্যে এমন তর্ক কেন হচ্ছে? চাচি আমার দিকে শান্তভাবে তাকিয়ে বললেন, তোমার চাচা আর আমি কিছু বিষয়ে একমত হতে পারছি না। এটাই আমাদের সমস্যার মূল কারণ। এরপর চাচি কিছুক্ষণ চিন্তামগ্ন হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, যেন কিছু বলতে চান কিন্তু থেমে গেলেন। তারপর হঠাৎ করে আমার হাত ধরে আমাকে তার ঘরে নিয়ে গেলেন। বন্ধুরা, আজকের গল্পটা খুবই বিশেষ, তাই সবাই মনোযোগ দিয়ে শোনো। দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। একদিন রাতে দাদু সাধারণত ছাদে ঘুমাতেন। তবে চাচা বাড়িতে না থাকলে তিনি তার ঘরে এসে ঘুমাতেন। এক রাতে আমি দেখলাম চাচি দাদুর ঘরের দিকে যাচ্ছেন। তখন বিষয়টি নিয়ে খুব একটা ভাবিনি। গভীর রাতে হঠাৎ কাশি উঠায় ঘুম ভেঙে গেল। পানি খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন দেখি চাচি দাদুর ঘর থেকে বের হচ্ছেন। সে সময় চাচি খুব ক্লান্ত লাগছিলেন। নিজের ঘরে ফেরার সময় তিনি বেশ দুর্বলভাবে হাঁটছিলেন। ভারসাম্য হারানোর আগে আমি তাকে ধরে ফেললাম। আমাকে দেখে চাচি একেবারে ভড়কে গেলেন। আমি তাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিলাম এবং জিজ্ঞাসা করলাম, চাচি, এত রাতে আপনি দাদুর ঘরে কি করছিলেন? চাচি কিছু না বলে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। চাচি দেখতে সত্যিই খুব সুন্দর ছিলেন, তার বয়সও কম ছিল, তাই তাকে আরও বেশি সুন্দর লাগত। সবসময় সাজগোজ করে থাকতে ভালোবাসতেন, যা তাকে আরও আকর্ষণীয় করত। চাচি সবার কাছে পুরনো হলেও আমার কাছে তিনি নতুন বউয়ের মতোই ছিলেন। গ্রামের পরিবেশে এক অদ্ভুত শান্তি আছে। শহরের ব্যস্ততার মাঝে যখন আমার পরীক্ষার চাপ থেকে মুক্তি পেলাম, তখন আমার মন গ্রামের দিকে টেনে নিল। বাবার চাকরির কারণে আমরা শহরে থাকলেও গ্রামের স্মৃতিগুলো সবসময় আমার মনে জেগে থাকত। চাচার বিয়ে হয়েছে প্রায় ৮ মাস আগে। আর এটি ছিল প্রথমবার যখন আমি তাদের বিয়ের পর গ্রামে যাচ্ছিলাম। গ্রামের পুরনো উঠান, যেখানে ছোটবেলায় কত খেলেছি, এখন চাচা আর দাদুর থাকার প্রধান জায়গা হয়ে উঠেছে। চাচার নতুন বউ আমার চাচি এখন সেই বাড়ির দায়িত্ব পালন করছেন। বিয়ের সময় নতুন চাচিকে মাত্র এক ঝলক দেখেছিলাম, কারণ বাবার ছুটি সীমিত থাকায় আমাদের দ্রুত ফিরে যেতে হয়েছিল। তখন থেকেই চাচিকে মনে মনে অনেক পছন্দ করতাম। গ্রামে পৌঁছেই প্রথমেই ঘরে ব্যাগটা রেখে আসলাম। তখনই চাচি এক গ্লাস পানি নিয়ে আমার সামনে এলেন। তিনি খুব শান্ত এবং লাজুক স্বভাবের মনে হলো। সবসময় ঘুমাটা টেনে থাকতেন, যেন তার মধ্যে এক অজানা জড়তা লুকানো ছিল। পানি দিয়ে দ্রুত চলে গেলেন। আমি তাকে ভালোভাবে দেখতেও পারলাম না, এমনকি কথা বলার ইচ্ছাও প্রকাশ করলেন না। পরের দিন ঠিক করলাম পুরনো বন্ধুদের সাথে দেখা করব। গ্রামের সেই বন্ধুরা, যাদের সাথে ছোটবেলায় কত দুষ্টুমি করেছি। আমার সবচেয়ে কাছের বন্ধু সুমন আমার আসার খবর পেয়ে খুব খুশি হল। সে বলল, চল আমরা হ্রদে সাঁতার কাটতে যাই। শহরের ব্যস্ত জীবনে এমন মজা করার সুযোগ কোথায়? উত্তেজনা নিয়ে সুমনের সাথে হ্রদে সাঁতার কাটতে গেলাম। হ্রদের ঠান্ডা এবং স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে কাটতে শৈশবের সব স্মৃতিগুলো যেন আবার ফিরে এলো। সাঁতার কাটার পর সুমন আমাকে তার বাগানবাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ক্ষেত আর চারপাশের নিস্তব্ধতা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা যেন স্বর্গের মতো মনে হচ্ছিল। আমরা কয়েকদিন দারুণ আনন্দ করলাম। ক্ষেতের মাঝে ঘোড়ায় চড়া, পুকুরের পাশে সাঁতার কাটা আর গ্রামের হাওয়া উপভোগ করা। কিন্তু চতুর্থ দিন হঠাৎ সুমনকে তার বোনের বাড়ি যেতে হলো। যাওয়ার আগে বাগানবাড়ির চাবি দিয়ে বলল, যখন ইচ্ছে এসো, তোমার ভালো লাগবে। তবে সুমন না থাকায় সেখানে যাওয়ার ইচ্ছা হলো না। বরং বাড়িতে থেকেই নতুন চাচিকে জানার চেষ্টা করলাম। সেদিন সকালে সূর্যের আলো ধীরে ধীরে গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়ছিল। আমি ঘুম থেকে উঠে দেখি সকাল 1:00 বাজে। কিন্তু আমি এখনো স্নান করিনি। দাদু আমার মনমরা চেহারা দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা, এত বিষণ্ণ কেন? আমি বললাম, সুমন, আমার প্রিয় বন্ধু, কয়েকদিনের জন্য তার বোনের বাড়ি গেছে। তাই নিজেকে একা অনুভব করছি। বাড়িতে বসে বোর লাগছে।
আজ হ্রদে সাঁতার কাটারও ইচ্ছে নেই। দাদু হাসতে হাসতে বললেন, এটা তো খুব সাধারণ ব্যাপার। চিন্তা করো না, আজ তোমার স্নান করার আলসেমি কাটানোর জন্য চাচি তোমাকে সাহায্য করবে। চাচি এই কথা শুনে একটু অবাক হলেন, কারণ তিনি সবসময় লাজুক স্বভাবের ছিলেন। কিন্তু দাদুর কথা ফেলতে পারলেন না। আমি বাথরুমে গিয়ে চাচির আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর চাচি বাথরুমে এলেন এবং আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? আমি বললাম, কিছুটা একঘেয়ে লাগছে। চাচি হেসে বললেন, চলো আজ আমি তোমাকে স্নান করিয়ে দেই। তিনি পাশে দাঁড়িয়ে স্নেহের সাথে আমার মাথায় পানি ঢাললেন। তখনই তার আন্তরিক যত্ন অনুভব করতে পারলাম। তার এমন যত্ন দেখে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম, কেন ইদানিং আমি তার দিকে এত কম মনোযোগ দিচ্ছিলাম। মনে হলো, যদি গত কয়েকদিন চাচির সাথে একটু বেশি সময় কাটাতাম, তাহলে আজকের দিনটা হয়তো আরও ভালো কাটত। স্নানের সময় খেয়াল করলাম চাচি কিছুটা চিন্তিত ছিলেন এবং আমার দিকে কম নজর দিচ্ছিলেন। তার মনোযোগ ফিরিয়ে আনার জন্য মজা করে সাবানের ফেনা তার গালে আলতো করে লাগিয়ে দিলাম। চাচি হালকা হাসলেন, তবে তার মুখে একটি অপ্রস্তুত ভাব ফুটে উঠেছিল। তখন আমাদের দুজনেরই হাসি পেল। চাচি যখন আমাকে স্নানে সাহায্য করছিলেন, তখন তার ওড়নাটি বারবার একটু সরছিল, আর তিনি যত্ন সহকারে সেটি ঠিক করছিলেন। একসময় হেসে বললেন, এই কাজ করতে গিয়ে সবকিছু সামলানো বেশ কঠিন। আমি তাকে এমনভাবে হাসতে আগে কখনো দেখিনি। তার এই সরল হাসিতে মুহূর্তটা আরও সুন্দর হয়ে উঠেছিল। তিনি দ্রুত ওড়নাটি ঠিক করে নিলেন এবং বললেন, আমি তোকে সাবান লাগিয়ে দিয়েছি, এবার তুই নিজেই গায়ে পানি ঢেলে নে। এই কথা বলে তিনি তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে গেলেন। আমি পানি ঢেলে স্নান শেষ করলাম। তারপর গায়ে তোয়ালে জড়িয়ে বাইরে বের হলাম। বাইরে এসে দেখলাম দাদু কোথাও নেই। বাথরুম থেকে বেরিয়ে সরাসরি চাচির কাছে গেলাম। চাচি তখন ঘরে শাড়ি পরিবর্তন করছিলেন। আমাকে দেখে অবাক হয়ে বললেন, আরিয়ান, পুরো কাপড় পরনি কেন? আমি বললাম, তুমি যখন আমাকে স্নান করিয়ে দিলে, তখন আমার চুলও শুকিয়ে দাও না। তোমার কোমল হাতের স্পর্শ আমার খুব ভালো লেগেছে। আমার কথা শুনে চাচি কিছুটা লজ্জা পেলেন। আমি তখন হাসতে হাসতে বললাম, আমি তো মজা করছিলাম। নিজের প্রিয় চাচির সঙ্গে একটু মজা করা কি অন্যায়? এই কথা শুনে চাচি মুচকি হাসলেন। বাড়িতে আসার পর তাকে এই প্রথমবার হাসতে দেখলাম। চুলে পানি মুছতে মুছতে চাচি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। হঠাৎ আমি তার হাত ধরে জিজ্ঞাসা করলাম, তুমি সবসময় এত ক্লান্ত কেন? সব ঠিক আছে তো? চাচি কিছু না বলে চুপচাপ রইলেন। রাতের দিকে হঠাৎ চাচার ঘর থেকে চিৎকার শুনতে পেলাম। চাচার ঘরটি আমার ঘরের ঠিক পাশেই ছিল। আমাদের বাড়িতে দাদুর জন্য আলাদা ঘর ছিল, তবে মাঝে মাঝে তিনি ছাদে ঘুমাতে পছন্দ করতেন। সেই রাতে দাদু ছাদে ছিলেন, তাই হয়তো চাচার ঘর থেকে আসা আওয়াজ শুনতে পাননি, তবে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। চাচা চাচির সঙ্গে রাগ করছিলেন, কারণ চাচি তাকে সময় না দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তাদের ব্যক্তিগত বিষয় শোনা ঠিক মনে হলো না, তাই নিজ ঘরে ফিরে এলাম। কিন্তু পরের রাতেও চাচির ঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। কৌতূহল বেড়ে গেল, তাই চাচির ঘরের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার ঘর থেকে বেরিয়ে চাচার ঘরের দিকে এগোতে গেলে হঠাৎ দাদুর আওয়াজ পেলাম। মনে হল দাদু ছাদ থেকে নেমে এসেছেন। দাদুর আওয়াজ শুনেই চাচির ঘর থেকে আসা আওয়াজ বন্ধ হয়ে গেল। দাদু প্রায় ৭০ বছরের বৃদ্ধ হলেও তার শারীরিক গঠন আর কণ্ঠস্বর বেশ শক্তিশালী ছিল। দাদুর উপস্থিতি টের পেয়ে মাথা নিচু করে নিজের ঘরে ফিরে এলাম। পরদিন সকালে নাস্তার সময়ও চাচা আর চাচির মধ্যে এক ধরনের টানাপোড়েন টের পেলাম। দুজনেই যেন একে অপরের দিকে তাকাতে চাইছিলেন না। চাচা প্রতিদিনের মতো নাস্তা সেরে দোকানে চলে গেলেন। চাচির সেই অদ্ভুত রাতের আওয়াজগুলো আমার মনে বারবার ঘুরছিল, আর চাচির দিকে তাকিয়ে কিছুটা অস্বস্তি লাগছিল। নাস্তা শেষে আমি ঘরে ফিরে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙার পর বাইরে বের হয়ে দেখি দাদু আর চাচি কেউই ঘরে নেই। চাচির ঘরের দরজা খোলা, কিন্তু দাদুর ঘরের দরজা বন্ধ। রান্নাঘরে গিয়ে পানি পান করে বাইরে তাকিয়ে দেখি চাচি দাদুর ঘর থেকে বের হচ্ছেন। তার চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ। তিনি বারবার নিজের হাত মুছলেন এবং তার মুখ দেখে মনে হচ্ছিল যেন তার শরীরের উপর চাপ পড়েছে। আমাকে দেখে চাচি বললেন, আরিয়ান, বসে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তার এই ক্লান্ত চেহারা দেখে ভাবছিলাম, চাচি দাদুর ঘরে এমন কি করছেন যা তাকে এতটা ক্লান্ত করে তুলেছে। বাড়িতে কিছু বিষয় আমাকে বেশ অদ্ভুত লাগছিল।
চাচি দেখতে খুবই সুন্দর ছিলেন, আর গ্রামে আসার পর থেকেই লক্ষ্য করছিলাম দাদু খুব একটা বাড়ির বাইরে যান না। তিনি সবসময় চাচির কাছেই থাকতেন। এটা স্পষ্ট হয়ে উঠল যে চাচি সবসময় ক্লান্ত থাকেন এবং সাধারণ গৃহস্থালির কাজ করে কেউ এতটা ক্লান্ত হতে পারে বলে মনে হয় না। প্রায় প্রতিদিনই চাচা আর চাচির মধ্যে কোনো না কোনো কারণে অশান্তি হচ্ছিল। মনে হচ্ছিল চাচি হয়তো চাচাকে সেই সময় দিতে পারছিলেন না যা চাচা চাইছিলেন, আর এ কারণেই চাচা প্রায় রেগে থাকতেন। দুপুরে যখন চাচা বাড়িতে থাকতেন না, চাচি প্রায় 5 ঘন্টা ধরে দাদুর ঘরে থাকতেন। সেই ঘর থেকে বের হলে তার চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ দেখা যেত। কয়েকদিন মনোযোগ দিয়ে বাড়ির সবকিছু পর্যবেক্ষণ করার পর ধীরে ধীরে সবকিছু বুঝতে শুরু করলাম। একদিন দুপুরে হঠাৎ চাচা তার দোকানটি বন্ধ করে বাড়িতে ফিরে আসেন। তার শহরের দোকানের জন্য কিছু জিনিস কিনতে যাওয়া প্রয়োজন ছিল। দুপুরে তিনি শহরের উদ্দেশ্যে রওনা হন এবং জানান যে রাতে বাড়ি ফিরে আসবেন। তবে শহরে পৌঁছেই জানতে পারেন যে বৈদ্যুতিক সামগ্রীটি নিতে 2 দিন সময় লাগবে। ফলে তার শহরে থাকার সময় 1 দিন থেকে বেড়ে 2 দিন হয়ে যায়। যখন বিষয়টি জানা গেল, আমার বাবা মা তাকে আরও 2 দিন শহরে থেকে কাজ সম্পূর্ণ করতে বলেন। এভাবে চাচা 4 দিন বাড়িতে থাকবেন না। দাদু সাধারণত ছাদে ঘুমাতেন, কিন্তু চাচা বাড়িতে না থাকলে তিনি তার ঘরে গিয়ে ঘুমাতেন। এক রাতে আমি লক্ষ্য করলাম চাচি দাদুর ঘরের দিকে যাচ্ছেন। তবে তখন বিষয়টি নিয়ে আমি তেমন ভাবিনি। গভীর রাতে হঠাৎ করে আমার কাশি উঠল। ঘুম ভেঙে গেল। পানি পান করতে রান্নাঘরের দিকে যাওয়ার পথে দেখলাম চাচি দাদুর ঘর থেকে বের হচ্ছেন। চাচির বেশ ক্লান্ত লাগছিল এবং ঘরে ফেরার পথে ভারসাম্য হারানোর আগে আমি তাকে ধরে ফেললাম। আমাকে দেখে তিনি ভড়কে গেলেন। তবে আমি তাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিলাম। জিজ্ঞাসা করলাম, চাচি, এত রাতে আপনি দাদুর ঘরে কি করছিলেন? তিনি কিছু না বলে শুধু বললেন, আমার খুব ঘুম পাচ্ছে, আর চুপচাপ নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। চাচির গভীর রাতে দাদুর ঘর থেকে বের হওয়া এবং তার ক্লান্ত মুখ দেখে ঘটনাটি আমার কাছে রহস্যময় লাগল। পরের দিন আমি চাচির কাছ থেকে একই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। দুপুর 12টার দিকে দাদু বাজারে সবজি কিনতে গেলে আমি রান্নাঘরে গিয়ে চাচিকে আবার প্রশ্ন করি, আপনি এত রাতে দাদুর ঘরে কি করছিলেন? চাচি উত্তর দিলেন, দাদু কাশছিলেন, তাই তাকে পানি দিতে গিয়েছিলাম। তবে আমার সন্দেহ হলো, কারণ পানি দেওয়ার জন্য 5 মিনিটই যথেষ্ট, অথচ তিনি প্রায় 3 থেকে 4 ঘন্টা দাদুর ঘরে ছিলেন। একদিন যখন দাদু পঞ্চায়েতে গিয়েছিলেন এবং জানতাম তার ফিরতে দেরি হবে, তখন আমি চাচিকে কিছুক্ষণ বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করলাম। তাকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলেই আসলে আমার বন্ধুর বাগানবাড়িতে নিয়ে গেলাম। সেখানে গিয়ে চাচিকে সরাসরি জিজ্ঞাসা করলাম, আপনার আর দাদুর মধ্যে আসলে কি চলছে? আপনি কি চাচার সাথে সুখী নন, নাকি অন্য কোনো কারণ আছে? চাচি একটু অপ্রস্তুত হয়ে বললেন, সবকিছু যেমন দেখছো তেমন নয়, কিছু জিনিস আছে যা তোমার বোঝার বাইরে। তোমার চাচা সবসময় চায় যেন আমি তার এবং বাকিদের যত্ন নেই। এরপর তিনি উঠে চলে গেলেন। তিনি সত্যিই কিছু লুকাচ্ছিলেন এবং আমি স্থির করলাম তার উপর নজর রাখব। সেদিন যেমন চাচিকে বাগানবাড়িতে নিয়ে গিয়েছিলাম, তেমনি তাকে আবার বাড়িতে ফিরিয়ে এনে জানালাম যে বন্ধুর কাছে যাচ্ছি এবং সন্ধ্যায় ফিরে আসব। এরপর আমি দাদু ও চাচির একসঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ দিয়ে আসলেই পথে বেরিয়ে পড়লাম। কিন্তু ইচ্ছে করে কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসলাম। দুপুর 2:00টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তাদের কথাবার্তা শুনে সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমার চোখের সামনেই সারাদিনের ঘটনার রহস্য উদ্ঘাটন হল। রাতে খাবার শেষে এমন ভাব করলাম যেন আমি নিজের ঘরে যাচ্ছি, কিন্তু আসলে লুকিয়ে দাদুর ঘরে ঢুকে গেলাম। ঘণ্টাখানেক পর দেখলাম চাচি দাদুর ঘরে এলেন এবং দাদুর পায়ে মালিশ করতে শুরু করলেন। দাদু চাচির সাথে যেন কোনো চাকরের মতো কথা বলছিলেন, কঠিন ভাষায় নির্দেশ দিচ্ছিলেন। প্রায় 2 ঘন্টা চাচি দাদুর সেবা করছিলেন। সকালে চাচা বাড়ি ফিরলে আমি সবার সামনে প্রস্তাব করলাম, চাচা, এখন আপনি এবং চাচি আমাদের সাথে শহরে চলে আসুন। বাবা আপনার জন্য একটি ভালো চাকরির প্রস্তাব পেয়েছেন। দাদু তো শহরে যাবেন না, কারণ তার গ্রামের প্রতি অনেক ভালোবাসা আছে। চাচা শহরে যাওয়ার সম্মতি দিলেন, আর আমি মনে মনে স্বস্তি পেলাম যে অবশেষে চাচি দাদুর কঠোর আচরণ থেকে মুক্তি পাবেন। দাদু একেবারে বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, রমেশ, তুমি আর তানিয়া কোথাও যাবে না। যদি তোমরা চলে যাও, তবে আমি এখানে একা কিভাবে থাকব? তখন আমি বললাম, দাদু, চাচা ও চাচি এখানে থাকলেও আপনি চাচিকে কতটা মূল্য দেন? তাকে আপনি একজন কাজের মহিলার মতো ব্যবহার করেন। আমি গতকাল সারাদিন আপনাদের উপর নজর রেখেছি।
চাচি চাচাকে সময় দিতে পারেন না এবং তাদের মধ্যে সবসময় ঝগড়া হয়। এর কারণও আমি খুঁজে পেয়েছি। দাদু, আপনি চাচিকে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত রাখেন। কোনো প্রয়োজন ছাড়াই দিনের পর দিন তাকে পায়ে মালিশ করতে বাধ্য করেন। রাতে যখন তারা শুতে যান তখন চাচি এতটাই ক্লান্ত থাকেন যে ইচ্ছা থাকা সত্ত্বেও চাচাকে সময় দিতে পারেন না। আর এই কারণেই তাদের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে। এখানে আসার পর থেকেই আমি তাদের ঝগড়ার কথা শুনে আসছি। দাদু, যদি আপনি আপনার ছোট বউয়ের কোনো মূল্যই না দেন তাহলে তাকে এখানে রাখার মানে কি? চাচা ও চাচি শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি এসব কথা চাচাকে আগেই জানিয়ে দিয়েছিলাম। এই কথা শুনে দাদুর চোখে জল চলে এলো। তিনি বললেন, রমেশ, আমাকে ক্ষমা করে দাও। তুমি এই সাধারণ পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে করেছিলে, আর সেজন্যই আমি রেগে গিয়েছিলাম। সে এক পয়সাও নিয়ে এই বাড়িতে আসেনি। তাই আমি তার সঙ্গে কাজের মহিলার মতো আচরণ করতাম এবং নিজের রাগ তার উপর ছাড়তাম। ইচ্ছে করে তাকে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত রাখতাম, যাতে সে রাতে তোমাকে সময় দিতে না পারে এবং তোমাদের মধ্যে ঝগড়া বাঁধে। আমি নিজেই আমার ছেলের সুখে বাধা সৃষ্টি করছিলাম। এখন যখন আরিয়ান তোমাদের শহরে নিয়ে যাওয়ার কথা বলছে, আমি মুহূর্তেই বুঝতে পারলাম তোমাদের কতটা প্রয়োজন, বিশেষ করে আমার বৌমা। আমাকে মাফ করো। তোমাদের ছাড়া আমি এখানে একা কিভাবে থাকব? এই কথা বলে দাদু চাচা ও চাচির সামনে হাত জোড় করলেন। চাচা ও চাচি তাকে ক্ষমা করে দিলেন, কারণ দাদু তার ভুল বুঝতে পেরেছিলেন। দাদুর ছোট ছেলের প্রতি গভীর ভালোবাসা ছিল, আর সেই কারণেই চাচি কখনো কোনো অভিযোগ করেননি। তিনি বাবা ও ছেলের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চাননি। তার মনে হতো একদিন দাদু তাকে বুঝতে পারবেন। সেই আশা নিয়ে তিনি দিন কাটাতেন। আমার উদ্দেশ্য ছিল দাদুকে তার ভুল বুঝিয়ে দেওয়া। কয়েকদিনের মধ্যেই দাদু তার বৌমাকে যথাযথ মর্যাদা দিতে শুরু করলেন। চাচির গরিব পরিবারের অবস্থা নিয়ে তিনি যে খোঁটা দিতেন তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন। কারণ দাদু বুঝতে পেরেছিলেন চাচির সৌন্দর্য এবং তার উদার মনের সঙ্গে তার পরিবারের আর্থিক অবস্থার কোনো সম্পর্ক নেই। বন্ধুরা, মানুষের আসল সৌন্দর্য তার ব্যবহার আর কথাবার্তায় থাকে, টাকার মধ্যে নয়। তাই কাউকে তার সম্পদের উপর বিচার না করে তার স্বভাব ও আচরণের উপর ভিত্তি করে প্রকৃত মূল্যায়ন করা উচিত। গল্প এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা শুধু বিনোদনই পাই না, বরং আমাদের অভিজ্ঞতা, চিন্তা ও অনুভূতিও শেয়ার করতে পারি। গল্প বলা, শোনা এবং পড়া মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল আমাদের একে অপর কাছাকাছি আনে না, আমাদের শিক্ষা দেয়, অনুপ্রাণিত করে এবং কখনো কখনো আমাদের গভীরভাবে ভাবায়। এই গল্পটি পারিবারিক সম্পর্ক ও সামাজিক মূল্যবোধের প্রতিফলন করে, যা একে অন্যান্য ভাষাগত ও সাহিত্যিক রূপ থেকে আলাদা করে। গল্পে চাচা, চাচি এবং দাদুর সম্পর্কের মাধ্যমে পারিবারিক বন্ধন ও সামাজিক প্রত্যাশার প্রভাব স্পষ্টভাবে ফুটে ওঠে। গল্পটি আমাদের শেখায় যে পারিবারিক সম্পর্কের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ। আরিয়ানের চাচির সংগ্রাম এবং দাদুর পরিবর্তিত মনোভাবের মাধ্যমে আমরা উপলব্ধি করি যে সুখী জীবনের জন্য শুধু শারীরিক উপস্থিতি নয়, মানসিক ও আবেগগত শান্তিও জরুরি। গল্পের গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত গভীর। এটি কেবল আমাদের বিনোদন দেয় না, বরং আমাদের শিক্ষা দেয় এবং আমাদের অভিজ্ঞতাগুলি ভাগ করার সুযোগ তৈরি করে। সমাজে পরিবর্তন আনার একটি কার্যকর মাধ্যম হিসেবেও কাজ করে। প্রতিটি গল্প আমাদের নতুন দৃষ্টিভঙ্গি, নতুন শিক্ষা এবং নতুন অভিজ্ঞতা প্রদান করে, যা আমাদের জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করে। এইভাবে গল্প কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সমাজ, সংস্কৃতি এবং ব্যক্তিগত বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আমাদের গল্প বলার এবং শোনার শিল্পকে কেবল ধরে রাখাই নয়, সেটিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। এর ফলে আমাদের চিন্তার প্রসার ঘটবে, অনুভূতির গভীরতা বাড়বে এবং আমাদের আরও একতাবদ্ধ হতে সাহায্য করবে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।